আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ভেরি গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছেন। আমরা ফৌজদারি কার্যবিধির মাঝামাঝি পর্যায়ে আছি। লাস্ট ক্লাসে আমি যেটা বলছিলাম সেটা হলো যে খারিজ, অব্যাহতি এবং খালাস। খারিজ, অব্যাহতি এবং খালাস। খালাস হবে, খালাস উচ্চারণটা কি? খালাস। আচ্ছা, তো খারিজটা আসলে কি? খারিজটা হলো নালিশ খারিজ করা, তাই না? খারিজটা হলো নালিশ খারিজ করা। তো নালিশটা কে খারিজ করবে? কোর্ট খারিজ করে দেবে, বা তাই না? মানে ডিসমিসাল অফ কমপ্লেইন্ট। তো এটা কোথায় আছে? এটা ফৌজদারি কার্যবিধির 203 ধারায় আছে। এখন দেখেন, আপনার ম্যাজিস্ট্রেট জবানবন্দি নিল, ঠিক আছে? জবানবন্দি 200 ধারায় জবানবন্দি নিল, তাই না? তারপর কি 202 ধারা অনুযায়ী কি করতে পারবে? আপনার অনুসন্ধান বা তদন্তের জন্য পাঠাই দিল। তাহলে ম্যাজিস্ট্রেট মনে করেন জবানবন্দি নিল, আপনার তদন্তে যদি প্রয়োজন হয় তদন্তে পাঠাইলো। এই তদন্ত করার পর যখন তিনি দেখলেন যে মামলা চালানোর মতো যথেষ্ট ভিত্তি নেই, মাইন্ড ইট, keep it in your mind, মামলা চালানোর মতো যথেষ্ট ভিত্তি নেই। কিসের পরে? 200 ধারায় তিনি জবানবন্দি নেবেন। দেখেন 200 ধারাটা মোস্ট ইম্পর্ট্যান্ট, বার কাউন্সিল এমসিকিউতে আসতেই থাকে। 190 আর 200, 190 ধারায় কি হয় কে বলতে পারবেন? 190 ধারায় হলো ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধটা আমলে নেয়া। সেটা তিনি আমলে নিতে পারেন নালিশের ভিত্তিতে, যেটা কিনা কমপ্লেইনেন্ট রেজিস্টার কোর্টে যে মামলাটা হয়। আরেকটা কিভাবে তিনি আমলে নিতে পারেন? জিআর মামলা, সেটা হলো পুলিশ রিপোর্টের ভিত্তিতে। আবার কিভাবে তিনি আমলে নিতে পারেন? নিজস্ব জ্ঞান বা তথ্যের ভিত্তিতে। বাট এই কাজটা সকল ম্যাজিস্ট্রেটই পারেন, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ছাড়া। আমরা জানি জেলা পর্যায়ে সবচেয়ে ছোট যে ম্যাজিস্ট্রেট আছেন তিনি তৃতীয় শ্রেণীর, তাই না? তাহলে এবং এই যে ম্যাজিস্ট্রেট নেবেন, ম্যাজিস্ট্রেট কারা? জেলা পর্যায়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তাই না? আবার কি মেট্রোপলিটনে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তারপরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অথবা সরকার কর্তৃক বিশেষভাবে যাকে ক্ষমতা দেয়া হবে, তাই না? তাহলে তিনি কি করলেন? ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধটা আমলে নিলেন। এখন এই যে কমপ্লেইনেন্ট, নালিশকারী, তাকে আরেকটা নাম আছে ফরিয়াদি, ঠিক আছে? যেমন আমরা দেওয়ানিতে পড়ছি বাদী বিবাদী, প্লেইন্টিফ ডিফেন্ডেন্ট, বাট এখানে কিন্তু নট প্লেইন্টিফ ডিফেন্ডেন্ট, মানে বাদী বিবাদী আসলে নামটা না। ওইখানে আমরা পড়ছি সুট, মোকদ্দমা। এখানে কি? এখানে হলো মামলা, কেস সাধারণত। তারপরে কি আপনার ফরিয়াদি এবং আসামি, অথবা নালিশকারী আসামি। তাহলে কি হবে? কমপ্লেইনেন্ট, আরেকজন কি অ্যাকিউজড, ঠিক আছে? তো এই যে ফরিয়াদের যে জবানবন্দিটা তিনি যে নেন, রেকর্ড করেন, এই রেকর্ডটা কত ধারা অনুযায়ী করেন? 200 ধারা অনুযায়ী করেন। এই 200 ধারায় যদি লিখিতভাবে নালিশটা জানায় তাহলে জবানবন্দি করার প্রয়োজন নাই, তাই না? তারপরে মনে করেন যে নালিশকারী যে আছে সে যদি সরকারি কর্মচারী হয় তাহলে তাকে লিখিতভাবে দিলেও হবে। হ্যাঁ, আচ্ছা, এই যে ব্যাপারগুলো আছে। তারপরে মনে করেন তাহলে এখানে আমরা যেটা বলতেছিলাম যে ডিসমিসাল অফ কমপ্লেইন্ট, এই যে ব্যাপারটা আছে নালিশ খারিজ, এটা 203 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট মামলা চালানোর মতো যথেষ্ট ভিত্তি যদি না দেখেন সেক্ষেত্রে এটা তিনি খারিজ করে দেবেন, ডিসমিসাল অফ কমপ্লেইন্ট। আচ্ছা, তারপরে যে জিনিসটা বলছিলাম পড়ার জন্য সেটা হলো অব্যাহতি এবং খালাস। এই যে অব্যাহতি যেটা আছে, এই অব্যাহতিটা কোথায় আছে? অব্যাহতিটা আছে কিন্তু ম্যাজিস্ট্রেট কোর্টেও আছে, দায়রা কোর্টেও আছে, ঠিক আছে? আমি আপনাদেরকে যখন সেকশনগুলো পড়াইছিলাম তখন আমি বলছিলাম কিন্তু যে আপনার ম্যাজিস্ট্রেট যে কোর্ট আছে, ম্যাজিস্ট্রেট কোর্টে আসলে সেকশন কত থেকে কত আছে কে বলতে পারবেন? 241 এ থেকে বলেন। 245। ইয়াস, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা রেসপন্স করতেছেন না। আচ্ছা, এখানে দেখেন 241, 42, 43, 44, 45, ঠিক আছে? তাহলে 241 থেকে 45 পর্যন্ত এই যে কার্যধারাটা আছে, এইখানে 241-এ আপনার এই যে ম্যাজিস্ট্রেট যে কোর্ট আছে, ম্যাজিস্ট্রেট কোর্ট কোনগুলো? জেলা পর্যায়ে এবং মেট্রোপলিটন পর্যায়ে যে কোর্টগুলো আছে, যে
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে একদম তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পর্যন্ত এই 4টা কোর্ট, সেটা হলো জেলা পর্যায়ের 4টা ম্যাজিস্ট্রেট কোর্ট। আর মেট্রোপলিটন এরিয়াতে 2টো থাকে, একটা হলো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কোর্ট আর একটা হলো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, তাই না? তো এই যে ওনাদের যে কার্যধারাটা আছে, ওনারা কি কি করেন? 241-এ অব্যাহতি ডিসচার্জ, 242-এ অভিযোগ গঠন চার্জ ফ্রেমিং, তাই না? 243-এ দোষ স্বীকার, হ্যাঁ দোষ স্বীকারে দণ্ড, মানে কি পানিশমেন্ট বাই কনফিশন। কনফিশন মানে হলো দোষ স্বীকার করা, তাহলে দোষ স্বীকারের মাধ্যমে কি হলো? দণ্ড দেয়া ম্যাজিস্ট্রেট কর্তৃক। তারপরে 244-এ সাক্ষ্য গ্রহণ উইটনেস অ্যান্ড হিয়ারিং, দেন কামস টু 245-এ খালাস বা দণ্ডাদেশ। এই দেখেন 241-এ কী পাইছি আমি? অব্যাহতি পাইছি, আর 245-এ কী পাইছি আমি? খালাস বা দণ্ডাদেশ। আমার বাকি আছে এখানে 3টা পার্থক্যের ভিতরে কি কি? খারিজ, অব্যাহতি, খালাস। তাহলে অব্যাহতিটা কি? এই যে আপনার চার্জ গঠন করার জন্য আপনার পুলিশকে ম্যাজিস্ট্রেট আদেশ দিলেন, আদেশ দেওয়ার পরে কি হবে? আসামিকে পরীক্ষা করবেন, মামলা রেকর্ড করবেন, তার যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো বিবেচনায় নেবেন, উভয় পক্ষের বক্তব্য শুনবেন, তারপরে অভিযোগ ভিত্তিহীন মনে হলে ম্যাজিস্ট্রেট আসামিকে অব্যাহতি দিবেন। আগেরটা কি ছিল? জবানবন্দি এবং অনুসন্ধানের পর যথেষ্ট ভিত্তি যদি না থাকে ম্যাজিস্ট্রেট কী করবেন? নালিশটা খারিজ করে দেবেন। হ্যাঁ, আর এইখানে কি? এখানে হলো চার্জ গঠনের পূর্বে আসামিকে পরীক্ষা, মামলার রেকর্ড নেবেন, দলিলগুলো বিবেচনা করবেন, উভয় পক্ষের বক্তব্য শুনবেন, তারপরে যদি অভিযোগ ভিত্তিহীন মনে হয় তখন তিনি কী করবেন? তাকে এখান থেকে অব্যাহতি দেবেন। ঠিক আছে? আচ্ছা, আর অব্যাহতি আরেকটা কি ছিল? আরেকটা ছিল খালাস। তাহলে খালাস দিতে পারে, আবার দণ্ডও কিন্তু দিতে পারে, দুইটাই কিন্তু দিতে পারে। তো খালাসের ব্যাপারটা একদম শেষে, একদম শেষে সবসময় মনে রাখবেন। এই যে 241-এ কী ছিল? 241-এ অব্যাহতি, 242-এ কি? চার্জ ফ্রেমিং, অভিযোগ গঠন, পরবর্তীতে রেকর্ডিংগুলো শুনবেন। 243-এ কি? দোষ স্বীকারে দণ্ড। তারপরে কি আছে? তারপরে সাক্ষ্য গ্রহণ, দেন কামস টু অ্যাকুইটাল বা সেন্টেন্স। হয় দণ্ডাদেশ দিবে, না হলে আপনার খালাস দেবে। তো খালাস কি? সাক্ষ্য প্রমাণ শেষে। যেহেতু 4 নম্বরটা ছিল সাক্ষ্য প্রমাণ, সাক্ষ্য গ্রহণ, এই সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত না হলে, অভিযোগ প্রমাণিত না হলে, সাক্ষ্য প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত না হলে খালাস, প্রমাণিত হলে সেন্টেন্স। সো সিম্পল। আচ্ছা, আপনারা ইতিমধ্যে সবাই প্রথম 3 পত্রের পেইড ব্যাচে যারা আছেন, প্রথম 3 পত্রের 6টা সাবজেক্টের সাজেশন আমি দিয়েছি, আশা করি পেয়েছেন। থ্রোলি পড়ে ফেলেন। 3 পত্র বলতে এই ফৌজদারিটা শেষ হলে 3 পত্র, তাই না? এইগুলোই সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আর হলো সাক্ষ্য আইনটা সবচেয়ে কঠিন মনে হইতে পারে আপনার কাছে। সাক্ষ্য আইনটার শেষ করে আমরা সাক্ষ্য আইন এবং আন্তর্জাতিক আইন ওই দুটো একসঙ্গে দিব, ঠিক আছে? আপাতত যেগুলো আছে এগুলো রুটিন করে পড়ে ফেলেন। ওকে ফাইন। তারপরে দেখেন মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা আপনাদের পরীক্ষাতে কোশ্চেনটা থাকবে, যেহেতু সেটা 22 সালে এসেছিল লাস্ট, ইম্পর্ট্যান্ট। কী বলা হয়েছে? মনোযোগ দিয়ে শোনেন। কোনো ব্যক্তিকে বিচারের পর, হ্যাঁ বিচারের পর শাস্তি বা খালাস দেয়া হয়েছে মানে কি? একটু আগে যে আমি কোর্ট নিয়ে কথা বললাম সেখানে কি কি ছিল? লাস্টের যে পার্টটা ছিল সেটা ছিল আপনার অ্যাকুইটাল অর সেন্টেন্স, মানে হলো খালাস বা দণ্ডাদেশ। এই যে খালাস বা দণ্ডাদেশ একজনকে দেয়া হলো, স্পেশালি খালাসের ক্ষেত্রে এই জিনিসটা বেশি। খালাস দেয়া হলো, এখন তাকে পুনরায় বিচার করা যাবে নাকি যাবে না, না কি আশয় বিষয়? যদি না যায় তাহলে কেন যাবে না, কোথায় কোথায় রেফারেন্স আছে, এইগুলো আমি এখন বিস্তারিত বলবো। এবং এটা ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট এটা একটু পরেই বুঝতে পারবেন। যে এখানে মূল বক্তব্যটা কি? মূল বক্তব্য হলো একই অপরাধের জন্য পুনরায় তার বিচার করা যায় না। মাইন্ডেড, আপনি একটা অপরাধে আপনি তাকে বিচার করছেন, তাকে আপনি খালাস দিয়েছেন, পরবর্তীতে সেই অপরাধের জন্য সেই ব্যক্তিকে আবার আপনি এনে দণ্ড দিতে পারবেন না। এটা আসলে
ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং, আমরা আগে এই জিনিসটা শুনছি দেওয়ানি কার্যবিধিতে। কার মনে আছে? আই নিড টু ফাইন্ড আউট হিম অর হার। এনিবডি? যে একই জিনিস বিচার হয়ে গেছে সেটা দুবার বিচার করা যাবে না, এরকম একটা ট্রাম ছিল না? হ্যাঁ বলেন জয়চন্দ্র ভাই। একদম কানের পাশ দিয়ে গেছে, নাকটা কিন্তু একদম ফাটাই দিব। ঠিক করে বলেন। রেস জুডিকাটা। ইয়েস, রেস জুডিকাটা। এই যে রেস জুডিকাটা যেটা আছে, রেস জুডিকাটাটা কি? রেস জুডিকাটাটা আমরা পাইছিলাম দেওয়ানি কার্যবিধির 11 নম্বর সেকশনে। সেখানে কি বলা হয়েছিল? সেখানে বলা হয়েছিল কোনো মামলার বিষয়বস্তু একবার বিচার হইছে, সেইটা নিয়ে, সেই বিষয়বস্তু নিয়ে সেম কোর্টে আর মোকদ্দমা চালানোর কোনো অপশান নাই। ঠিক আছে? এবং এই জিনিসটা আমরা আসলে মানি কেন, ঠিক আছে, সেটা আমরা একটু পরে আলোচনা করব। তারপরে দেখেন ফৌজদারি কার্যবিধির 403 নাম্বার যে সেকশনটা আছে, সেখানে বলা আছে ডবল জিওপার্ডি। এই নীতিটার নাম কি? ডক্ট্রিন অফ ডবল জিওপার্ডি। ডবল জিওপার্ডিটা আসলে কি? এই যে ডক্ট্রিন, এটা একটা মতবাদ, এটা একটা প্রিন্সিপাল নীতি যে দুবারা সাজা নয়। আপনারা এই ট্রামটা ডবল জিওপার্ডি, কিন্তু এটা একটা লিগ্যাল ট্রাম। কান ভরে শুনে রাখেন, পরে শুনলে যেন মনে হয় না এটা জিলানি ভাইয়ের কাছে শুনছিলাম। ডবল জিওপার্ডি মানে হলো দুবার সাজা নয়। একজন মানুষকে সাজা একবার দিচ্ছেন, আবার অপরাধের জন্য আবার সাজা দিবেন? নো। কেন দিতে পারবেন না সেই জিনিসগুলো একটু পরে আরও বিস্তারিত বলার চেষ্টা করব। ঠিক আছে? তারপরে দেখেন এই যে দুবার আর সাজা দিতে পারবেন না, হ্যাঁ, এটা একটা প্রিন্সিপাল আছে, একটা ল্যাটিন প্রিন্সিপাল, নেমো ডিবেট বিস ভ্যাক্সারি। এতটুকু বললেই হয়, বাট আপনাদের আরও বড় করে বলছে, এইটুকু মনে রাখবেন, নেমো ডিবেট বিস ভ্যাক্সারি মানে হলো যে আপনার দুবারা সাজা দেওয়া যাবে না। এখন আসেন আমাদের সর্বোচ্চ যে আইন, কনস্টিটিউশন, মানে হলো কনস্টিটিউশনাল ল অফ বাংলাদেশ 1972। সেখানে আসলে কি বলছে? সেখানে আমরা জানি একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট আছে, সেটা হলো সংবিধানের 3য় খণ্ড, যেখানে কিনা ফান্ডামেন্টাল রাইটস নিয়ে কথা বলছে। তো ফান্ডামেন্টাল রাইটস আসলে কয়টা? আমাদের কয়টা মৌলিক অধিকার? 18টা, তাই না? হ্যাঁ রনি আপু, 18টি। এক্সিলেন্ট। আর্টিকেল 27 থেকে 44 পর্যন্ত। তো সেইখানে আপনার 45 নাম্বার সেকশন, আইন নিয়ে বেশ কয়েকটা আছে। শুরুই হয়েছে আইন নিয়ে, 27 নাম্বার সেকশন যেটা ছিল সেটা আপনার আইন নিয়ে শুরু হয়েছে, তাই না? যে আইনের দৃষ্টিতে সবাই সমান। ঠিক আছে? তারপরে দেখেন এই যে আইনের দৃষ্টিতে সবাই সমান, তারপরে আপনার বলা আছে 31 নম্বর সেকশনে আইনের আশ্রয় লাভ করার অধিকার। তারপর হলো যে গ্রেপ্তার এবং আটক সম্পর্কে রক্ষা কবচ। আর 35 নম্বরে আছে বিচার এবং দণ্ড সম্পর্কে রক্ষণ। মাইন্ডেড, এই বিচার এবং দণ্ড সম্পর্কে যে রক্ষণটা আছে, এটা হলো আপনার প্রোটেকশন ইন রেসপেক্ট অফ ট্রায়াল অ্যান্ড পানিশমেন্ট। হ্যাঁ, মানে হলো একই অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার ফৌজদারিতে আপনার সদর্পও করা যাবে না, দণ্ডিতও করা যাবে না। ঠিক আছে? সেইখানে 35 নম্বর যে পয়েন্টটা আছে, সেখানে 35(2) মানে হলো 35 নম্বর আর্টিকেলের মোস্ট স্পেসিফিক্যালি 2 সাবসেকশনে আছে, নো পারসন শ্যাল বি প্রসিকিউটেড মানে হলো তাকে বিচারের সম্মুখীন করা, অ্যান্ড পানিশড অথবা শাস্তি দেয়া, মানে সেটা যে দণ্ডই হোক, ফর দ্য সেম অফেন্স মোর দেন ওয়ান্স, একই অফেন্সের জন্য মোর দেন ওয়ান্স সাজা দেয়া যাবে। ঠিক আছে? তারপরে দেখেন সাক্ষ্য আইন কি বলতেছে। ঠিক আছে? সাক্ষ্য আইনের 40 নাম্বার সেকশনে আসলে কি বলতেছে? এভিডেন্স অ্যাক্ট 1872, সেইখানে আপনার 40 নাম্বার সেকশনে একটা জিনিস আছে, রাইট ইন পার্সোনেম, ব্যক্তিকেন্দ্রিক অধিকার। কি অধিকার? ব্যক্তিকেন্দ্রিক অধিকার।
সেই ব্যক্তিকেন্দ্রিক অধিকারে এই দুইটা প্রিন্সিপাল ডেকে নিয়ে আসছে। কোন দুইটা প্রিন্সিপাল? ওই যে দ্য ডক্ট্রিন অফ ডাবল জিওপার্ডি, মানে হলো দুবারা সাজা নয়, দুবারা সাজা নয়। আর কোনটা নিয়ে আসছে? ওই ল্যাটিন ম্যাক্সিমটা নিয়ে আসছে। ল্যাটিন ম্যাক্সিমের নামটা কি ছিল? নেমো ডেবেট বেস ভ্যাক্সেরি। আপনারা যারা পুরোটা মনে রাখতে পারেন না, এইটুকু বললেই এনাফ, ঠিক আছে? তারপরে আসেন মোস্ট কনফিউজিং, যেটা দেখলে আপনাদের কনফিউজ হবে, জেনারেল ক্লজেস অ্যাক্ট এর 26 নম্বর ধারা। জেনারেল ক্লজেস অ্যাক্ট এটার 26 নম্বর ধারা। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? আপনাদের কোনো কোশ্চেন আছে যে ভাইয়া জেনারেল ক্লজেস অ্যাক্টটা কী? এটা প্রায় জায়গায় দেখি কোশ্চেনে লেখা থাকে। জানতে না চাইলে আমি এটা স্কিপ করে গেলেও কিন্তু সমস্যা নাই, আপনাদের খুব একটা ক্ষতি হবে না। বাট আপনারা যদি জানতে চান, আচ্ছা জানতে চাইলে বলা যায়, বাট এটা না বললে খুব একটা ক্ষতি হবে না, এই জন্য আমি বললাম। এই জেনারেল ক্লজেস একটা হলো 1879 সালের একটা আইন। সংক্ষেপে বলি, এখানে বেশ কিছু ধারা আছে, 30টার মতো। এইটার আইনটা আসলে কাজ করে, এটা হলো কোর্টের জেনারেল যে নিয়মগুলো আছে সেইগুলো সন্নিবেশিত। মানে আমাদের মনে করেন যে আপনি যদি বাংলাদেশ কোর্টে সার্চ দেন, তো বাংলাদেশ কোর্টে আমি বলছিলাম যে যখন অবসর সময় থাকবে বাংলাদেশ কোর্টে আপনি বাংলাদেশের কোর্ট কতগুলো, বাংলাদেশের আইন কতগুলো, সেগুলো আপনি দেখলেন। এই যে মনে করেন 1-150 আইন আছে, এই আইনগুলো হ্যাঁ কমন কিছু ইন্টারপ্রিটেশন আছে, অপারেশনাল রুলস আছে। কমন ইন্টারপ্রিটেশন মানে কি? যেগুলো সব আইনের মধ্যেই আছে। যেমন মনে করেন জেন্ডারের ক্ষেত্রে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে এই আইন যে প্রযোজ্য, এগুলো কি কোনো আইনে আলাদাভাবে লেখা থাকে? না, এই জেনারেল ক্লজ যেটা আছে সেখানে এই জিনিসগুলো সন্নিবেশিত আছে। তারপরে মনে করেন যে আপনার অ্যাপয়েন্টমেন্ট এবং ডিসমিসাল এগুলো সম্পর্কে ইন জেনারেল সব আইনে যেটা একই, ওই জিনিসগুলো এখানে বলা আছে। তারপরে মনে করেন যে আপনার রুল অর্ডার এগুলোর যে অ্যামেন্ডমেন্ট হচ্ছে অথবা রিপিল হচ্ছে, এগুলোর কিছু জেনারেল ইনস্ট্রাকশন এই আইনে বলা আছে। তারপর মনে করেন যে পুরাতন রীতিনীতি যেগুলো ছিল ব্রিটিশ আমলে অথবা ওই সময়কার আইনে অথবা অন্যান্য আইনে বিদ্যমান আছে, সেগুলো কেন চালু যে থাকবে সেই জিনিসটা এখানে বলা আছে। ঠিক আছে, যে ওল্ড রুলসটা যে কন্টিনিউ হবে। যেমন আর্টিকেলে, সংবিধানের আর্টিকেল 149-এ কী বলা ছিল? সেভিংস অফ এক্সিস্টিং লস, মানে হলো আগের যে আইনগুলো আছে বাংলাদেশে গঠিত হওয়ার পরে যখন সংবিধানটা করা হয় তখন কি করা হয়েছিল? তখন আগের আইনগুলো চলতে থাকবে। এইটার দলিলটা কি? দলিলটা হলো সংবিধানের 149 নম্বর অনুচ্ছেদ। সেখানে বলা আছে সেভিংস অফ এক্সিস্টিং ল, মানে হলো প্রচলিত যে আইনগুলো ছিল সেগুলোর হেফাজত করা। সেম গোস টু এখানে, ওল্ড রুলস কন্টিনিউ, মানে হলো জেনারেল কোর্টের ক্ষেত্রে নর্মালি সব আইনের ক্ষেত্রে যে আইনগুলো বিদ্যমান থাকবে সবাই মানবে। এবং এইখানের 26 নাম্বার ধারাটা হলো আজকের কোশ্চেনের সঙ্গে রিলেটেড। আপনারা দেখেন এখানে 26 নাম্বার ধারা আছে, যে বলা আছে জেনারেল ক্লজেস অ্যাক্ট সেকশন 26। তাহলে এটা কত সালের আইন? 1800 আপনার 97 সালের আইন, 1897। আমি ভুল লিখে রাখছি, 97। এইখানে দেখেন 26 নম্বর সেকশনে আছে সেম অ্যাক্ট, একই আইন, মাল্টিপল এনেক্টমেন্টস, মানে 2 বা ততোধিক কাজ, নো ডবল পানিশমেন্ট। বুঝতে পারছেন এবার? মানে হলো একই অপরাধের একই ফ্যাক্টসের ভিত্তিতে, মাইন্ডেড, একই অপরাধের একই ফ্যাক্টসের ভিত্তিতে একজন ব্যক্তিকে একই কাজের জন্য দ্বিতীয়বার তাকে প্রসিকিউশন অথবা পানিশমেন্টের মুখোমুখি করা যাবে না। মানে সেম কথাটাই বলছে, বাট এই আইনটা সম্পর্কে আমি আপনাদেরকে একটু বললাম যেন কখনো আপনারা বিভ্রান্ত না হন। ঠিক আছে? হ্যাঁ, তাহলে কি একই আইনের অধীনে আপনার 2 বার করা যাবে না, পানিশমেন্ট দেওয়া যাবে না। এরপরে দেখেন আপনার হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ আপনি শুনেন, বাংলায় ইংলিশে লেখার চেয়ে আপনি ইংলিশে লিখে দেবেন জেনারেল ক্লোজেস CLAUSES অ্যাক্ট 1897। আমি তো সালটা পর্যন্ত বলে দিলাম। আচ্ছা, তারপরে দেখেন
আপনি স্কিপ করলে করতে পারেন, ঠিক আছে? কারো কঠিন লাগলে আপনারা স্কিপ করতে পারেন, সেটা আপ টু ইউ। আচ্ছা, এখন দেখেন আপনার এখানে কিছু ব্যতিক্রম যেগুলো আছে, যে পৃথক চার্জ যদি হয় অথবা ভিন্ন অপরাধ যদি হয়, দেখেন এখানে বলা আছে যে একই অপরাধের ক্ষেত্রে আপনার এখানে মূল যে বক্তব্যটা আছে, অপরাধটা একই হইতে হবে। হ্যাঁ, তো চার্জ যদি ভিন্ন হয় সেই ক্ষেত্রে আপনার ভিন্ন হবে। আবার মনে করেন অপরাধ যদি ভিন্ন হয় তাহলে ভিন্ন হবে। আবার মনে করেন যে যে চুরির ক্ষেত্রে মনে করেন যে এক অপরাধ, দস্যুতার ক্ষেত্রে আরেক অপরাধ, সাজাটা একই হইতে হবে, কিন্তু আপনার যে সাজাটা আছে সেটা একই হইতে হবে, তাছাড়া কিন্তু সম্ভব না। যেমন দুইটা অপরাধ করছে, দুইটার ক্ষেত্রে সাজাটা একই হইতে হবে, সেই ক্ষেত্রে আপনার কি হবে, একই অপরাধ হইতে হবে। আচ্ছা, এখানে দেখেন যদি আসামিকে খালাস দেয়া হয় তাহলে ক্ষতিগ্রস্ত পক্ষের প্রতিকারটা কি? এখন মনে করেন আপনার আসামিকে খালাস দেয়া হলো, ক্ষতিগ্রস্ত পক্ষের প্রতিকারটা এখানে বলা আছে যে দায়রা আদালতের যদি আপনাকে খালাস দেয়া হয়, সে কোথায় আপিল করবে? হাইকোর্ট ডিভিশনে। আপনারা এই সিডি লেখা রাখেন, হাইকোর্ট ডিভিশন, সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে। আর যদি ম্যাজিস্ট্রেট আদালত যেটা আছে চারটা, সেখানে যদি হয় সেক্ষেত্রে কোথায় করবে? সেশন জাজ, দায়রা আদালতে, সেশন জাজ। ঠিক আছে, এখানে একটা জিনিস নাই, সেটা আপনারা লিখে রাখতে পারেন অথবা শুনেন। এই যে করবে, এটার তামাদির মেয়াদটা কত? তামাদি আইনে বলা আছে কিন্তু 60 দিন। কয় দিন? 60 দিন। এটা এখানে মনে রাখার বিষয়। তারপরে দেখেন একই কার্যধারায় একাধিক অপরাধ সংগঠিত বলতে কি বুঝো? ইম্পর্টেন্ট। একই কার্যধারায় একাধিক অপরাধ। দেখেন এখানে যেভাবে লেখছে এভাবে আসলে বোঝাটা কঠিন। আমি বলতেছি, আপনারা একটু মন ভরে শুনেন। উদাহরণ দিই একটা। একজন সরকারি কর্মচারী, হ্যাঁ, তার কাছে মনে করেন যে 10 লক্ষ টাকা আছে এবং সেই টাকাটা সে কী করছে? খায়া ফেলছে, মানে আত্মসাৎ করছে আর কি। এই যে আত্মসাৎ করছে, তাহলে এটা আসলে কি? এটা একটা অপরাধ, তাই না? এটা একটা অপরাধ। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো, যদি আইনি ভাষায় বলি, প্যানাল কোড যে 1860 আছে দণ্ডবিধি, সেটার ভাষায় বললে এটাকে আমরা বলবো সেকশন 409 অনুযায়ী ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট বাই এ পাবলিক সার্ভেন্ট। মানে হলো সরকারি কর্মচারী কর্তৃক ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, মানে বিশ্বাস ভঙ্গ করছে, বেয়াদব। তারপরে কি হয়েছে? তারপরে এখন এই অপরাধটা যদি অন্য আইনেও অপরাধ হিসেবে গণ্য থাকে, হ্যাঁ, অন্য আইনেও অপরাধ হিসেবে গণ্য থাকে, কেমন? যেমন মনে করেন যে সে একটা করাপশন করছে, তাহলে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট 1947 আছে, তো সেইটা অনুযায়ী সে কী করলো? সে ক্রিমিনাল মিসকন্ডাক্ট করছে, অ্যাক্ট করছে। কাজটা কি? ক্রিমিনাল মিসকন্ডাক্ট। এখন দেখেন তার এই যে জেনারেল ক্লজেস অ্যাক্ট সেকশন 26-এই বলা আছে, আগে যেটা পড়ছিলাম আগের প্রশ্ন, সেইটাতেই বলা আছে অ্যাকর্ডিং টু জেনারেল ক্লজেস অ্যাক্ট সেকশন 26, দুই আইনের অধীনেই ট্রায়াল কনভিকশন হতে পারে। ট্রায়াল মানে কি? বিচার অথবা কনভিকশন, দোষী সাব্যস্ত, ঠিক আছে, হইতে পারে। কিন্তু এখানে অফেন্স কিন্তু একটাই, তাই না? এইটার জন্য দুইবার সেন্টেন্স দেওয়া যাবে না, একটাই দিতে হবে। ট্রায়াল হইতে পারবে, আপনার যে অ্যাডভোকেসি করবে, যিনি আর্গুমেন্ট করবেন, তিনি বলতে পারেন তিনি এই আইনের এত ধারা অনুযায়ী তিনি কনভিক্টেড, সো তাকে পানিশমেন্ট দেওয়া হোক, অথবা উনি ওই রেফারেন্সটাও টানতে পারেন, মানে দুইটা রেফারেন্সই উনি টানবেন, বাট জাজ যখন আপনার দণ্ড দিবেন তখন তিনি একটাতে দেবেন। বুঝছেন? মানে কি, জাজ যিনি আছেন তিনি আসলে আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এই সমস্ত কারণেই কিন্তু বলে একজন অ্যাডভোকেসি, ভালো অ্যাডভোকেসি আর্গুমেন্টেটিভ যদি হয়, সেই ক্ষেত্রে অনেক দণ্ড পাওয়ার লোক আছে, তারা খালাস পেয়ে যায়। আর দুর্বল অ্যাডভোকেসির কারণে যার ন্যায় বিচার পাওয়ার কথা, সে ন্যায় বিচার পায় না। আচ্ছা, তারপরে যে জিনিসটা আছে সেটা হলো কখন একজন
হ্যাঁ আলমগীর ভাই বলেন। না না, দুই কোর্টে বিচার হবে না তো, একটা কোর্টে। কোর্ট তো একটা, এক জায়গাতেই বিচার চলতেছে। আমি কি বললাম, সে যে অপরাধটা করছে সেটা দুই আইনেই বিদ্যমান। হ্যাঁ, দুই আইনের দ্বারাই সে কনভিক্টেড, বাট একই কোর্টে কিন্তু মোকদ্দমা চলতেছে, একটা কোর্টেই চলতেছে। জি 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 জি। ওই যে আমি এটা প্রথমেই বললাম যে যখন একই অপরাধ হবে তখন এখানে আপনার পানিশমেন্টও সেম হইতে হবে। হ্যাঁ, পানিশমেন্টও এরকম নর্মালি হইলে তখন ডিফারেন্ট চার্জ হবে, ডিফারেন্টভাবে, মানে তখন আরেকটা আপনার চার্জ গঠন হবে এটার জন্য আলাদাভাবে। সেটা তো এই কোর্টেই থাকবে না, বুঝছেন? তখন তো, এখন তো এই দুইটা আইনেই সে অপরাধী, বাট এক কোর্টে আছে, একটা মাত্র কোর্টে আছে। বাট যখন তার পানিশমেন্ট ভিন্ন, এখন এই অপরাধে আমি সাপোজ এইটা দিয়েই বুঝাই। এই যে মনে করেন যে এইখানে সে আলমগীর ভাই যেটা বললো যে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, এই প্যানাল কোর্টের 409 নম্বর যে সেকশন আছে, এই 409 নম্বর সেকশন ক্রিমিনাল ব্রিচ অফ চার্জের জন্য মনে করেন যে সাপোজ মনে করেন 2 বছরের কারাদণ্ড। এখন ওই যে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট, সেটার 5-এর 2 ধারা, 5 নম্বর সেকশনের সাবসেকশন 2, সেটা অনুযায়ী সে কি ক্রিমিনাল মিসকন্ডাক্ট করছে, তাই না? ওইখানে মনে করেন থাকলো 5 বছরের। এখন 2 বছরের দণ্ড দিবে ক্ষমতা কার? এটা না পারলে কিন্তু আমি সবগুলার একদম নাক ফাটাই দেবো এখন মোবাইলের ভিতরেই। হ্যাঁ, 2 বছর পর্যন্ত ক্ষমতা হলো তৃতীয় শ্রেণীর। এখন আপনার দ্বিতীয় শ্রেণীর যে ম্যাজিস্ট্রেট, তার ক্ষমতা কত পর্যন্ত? 5 বছর পর্যন্ত। তাহলে কি এটা এই কোর্টে কি রাখার কোনো সুযোগ আছে? নাই, কোর্টই চেঞ্জ হয়ে যাবে। ওই অপরাধের জন্য ওই কোর্টে চলে যাবে। তখন কি, তখন আপনার মনে হইতে পারে এই কোর্টে তাহলে এইটার ট্রায়াল হবে, ওই কোর্টে ওইটার না, তারে ওই কোর্টে প্যাকেট করে পাঠাই দিবে, সোজা কথা। বোঝা গেছে কথা? এবার ক্লিয়ার আলমগীর ভাই? আচ্ছা আচ্ছা, এই হলো কাহিনী, ঠিক আছে। আর এইখানে যেগুলো আছে যে কখন একজন ব্যক্তির বিরুদ্ধে একাধিক অপরাধের বিচার একটাতেই করা যাবে, সেটা হলো যে আপনার 234 নাম্বার সেকশনে এখানে বিস্তারিত বলা আছে, ঠিক আছে। 234 নাম্বার সেকশনটা আমার সামনেই আছে, আমি মূল আইন থেকে আপনাদেরকে বলি। দেখেন, একই অপরাধের 3টা অপরাধের বিচার একত্রে করা যাবে, সেই ক্ষেত্রে সেটা অবশ্যই 12 মাসের ভিতরে হইতে হবে, আর সর্বোচ্চ 3টার বেশি করা যাবে না, এবং অপরাধটা একই ধরনের হইতে হবে। এখানে দেখেন, একই এক দ্বারা 2 বা ততোধিক অফেন্স হইতে হবে, মানে একই কাজ করতে গেছে, সেটা দিয়ে চুরি হইলো, পরে দস্যুতাপনায় চলে গেছে, এরকম ধরনের হইতে হবে, অথবা পরপর একাধিক ঘটনা সংযুক্ত থাকতে হবে, ঠিক আছে, যদি একই ব্যক্তি ধারা হয়। এই জিনিসটা এখানে বলছে, এইটাই এখানে একটু বিদঘুটে না বোঝার মতো, বাকিগুলো সব রিডিং করলে বুঝবেন। এখানে মোটামুটি বাকি যে কয়েকটা আছে এখানে উদাহরণ সহ আছে, সো না বোঝার এখানে কিছু নাই। এখানে দেখেন, একই ব্যক্তি সম্পর্কযুক্ত একাধিক অপরাধ করলে, এই যে পরপর একাধিক ঘটনা, যেটা আমি সেকশন থেকে বললাম, এটা এখানে উল্লেখ করা আছে। এই যে ব্যভিচারের উদ্দেশ্য নিয়ে দিনের বেলা দরজা ভেঙে মনে করেন প্রবেশ করছে, স্ত্রীর সঙ্গে কী করছে, ব্যভিচার করছে, ঠিক আছে। তো ব্যভিচারের বাংলাদেশে যে ব্যভিচার যে সে করলো, এটা তো একটা অপরাধ হয়েছে, তাহলে কি তাকে কি বাংলাদেশের দণ্ডবিধি 454 অনুযায়ী যে গোপনে অনধিকার গৃহে প্রবেশের যে অপরাধ, সেটাতেও তাকে করা যাবে। আর 97-তে সে তো অপরাধ অলরেডি করছে, আরেকজনের স্ত্রীর সঙ্গে ব্যভিচার করছে, এটা তো আছে। এখন দেখেন, এটার চার্জ কিন্তু ভিন্ন, চার্জ ভিন্ন, একত্রে বিচার করা যাবে, একত্রে বিচার করা যাবে। এই ক্ষেত্রে যদি পানিশমেন্ট ভিন্ন হয় তাহলে সেই অনুযায়ী ওই কোর্টে চলে যাবে, বাট বিচারটা একত্রে হবে। আশা করি আরও ক্লিয়ার। এই জন্য ফৌজদারি কার্যবিধিতে কনসেপ্ট ক্লিয়ার থাকলে আপনার মার্কস কিন্তু কেউ আটকাইতে পারবে না, কারণ আমাদের যে জিনিসটা হয়, এইগুলো আসলে আপনার
এক মাসের ক্রাশ ব্যাচের প্রোগ্রামে এগুলো শেষ করার মতো না। হ্যাঁ, পাশ করার অথবা টাইনা টুনে সেকেন্ড ক্লাস হয়তো বা সম্ভব হবে, বাট আপনার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, আপনি দেখবেন যে পরীক্ষার হলে বসে খালি মনেই হইতেছে, লিখতেই আছেন, তখন আপনার জন্য একটাই অপশান, থামতে জানতে হবে যে আমি 40 মিনিট হয়ে গেছে, এটা আর লিখবো না, এর ভিতরে শেষ করি। ঠিক আছে? তারপরে দেখেন এই যে নিচে আছে যে আপনার যে সকল কাজ একটি অপরাধ হলেও একত্রে করলে ভিন্ন অপরাধ হয়। ঠিক আছে? এটা মনে করি যে দস্যুতা, ঠিক আছে, দস্যুতার ক্ষেত্রে গিয়া কী করলো, আঘাত করলো, এই জিনিসগুলো একটু রিড আউট করবেন। এই প্রশ্নে এইটুকু যদি কেউ না বুঝেন এটাতে অবশ্যই হোয়াটসঅ্যাপে তো আমি 1-to-1 রিপ্লাই করতেছি। এরপরের প্রশ্ন দেখেন, একজন ব্যক্তি কখন একটি অপরাধে অভিযুক্ত হয়ে স্বতন্ত্র অপরাধে দণ্ডিত হতে পারে, যদিও তার বিরুদ্ধে সেই অপরাধের অভিযোগ গঠন হয়নি। মাইন্ডেড, অপরাধের অভিযোগ গঠন মানে কি? অভিযোগ গঠন মানে হচ্ছে চার্জ গঠন না, চার্জ গঠন। এইটা হলো আপনার এই যে ফৌজদারি কার্যবিধির 236 এবং 37-এ পরপর এখানে সুন্দরভাবে সন্নিবেশিত করা আছে। লেট মি চেক আউট। এখানে দেখেন 26 নম্বর সেকশনে বলছে কোনো অপরাধ সংঘটিত হয়েছে সেই সম্পর্কে সন্দেহ থাকলে করণীয় কি, কোর্ট কি করবে? এখন মনে করেন সে 2-3টা অপরাধ করছে, এখন কোনোটাই আপনার প্রমাণিত নাই, এই সমস্ত ক্ষেত্রে হয় সবগুলোর এগেনস্টে আপনার চার্জ ফ্রেম করবে, ঠিক আছে, অথবা যে কোনো একটাতে ফ্রেম করবে। এখন মনে করেন একটাতে ফ্রেম করল, খুব সিম্পলি বোঝার চেষ্টা করেন, পরে এটা পড়েন। এখানে দেখেন 37 নম্বর সেকশনে বলছে এক অপরাধে অভিযুক্ত করে অন্য অপরাধে দণ্ড দেয়া যাবে। ও মা, এক অপরাধে অভিযুক্ত হয়ে অন্য অপরাধে কিভাবে পাবে? এইখানে যে জিনিসটা আছে সেটা হলো কোনো ব্যক্তিকে একটা অপরাধে অভিযুক্ত করা হলো, কারণ তার তো কাহিনীর শেষ নাই, স্বীকার করে না, মেনাইতেছে। এখন দেখেন যে এইখানে কোনো ব্যক্তিকে একটা অপরাধে অভিযুক্ত করার পর যদি আপনার হিয়ারিং যখন হবে, যেমন আমরা তো জানি যে আপনার অভিযোগ যখন গঠন হয়ে যাবে, প্রথমে তো অব্যাহতি ডিসচার্জ দিয়ে দিবে যদি অভিযোগ ভিত্তিহীন মনে হয়, অথবা এটা মামলা চালানোর মতো যথেষ্ট, মানে অভিযোগ যদি ভিত্তিহীন হয় সোজা কথা, তাহলে কি করবে? তার রেকর্ড শুনে, দলিল শুনে, উভয় পক্ষের বক্তব্য শুনবে। ম্যাজিস্ট্রেট যদি মনে করে ধ্যাত এটা কি নিয়ে আসছে, তখন কি অব্যাহতি। এখন দেখেন আপনার 242-এ যখন চার্জ ফ্রেমিং হয়ে গেল, চার্জ ফ্রেমিং কয়টাতে হইলো? আপনার চার্জ ফ্রেমিং মনে করেন একটা অপরাধের জন্য হইলো, অথবা তাকে সন্দেহপ্রবণ, তাকে 4টা হলে 4টাতেও করতে পারে। এখন মনে করেন সে দোষ স্বীকার অথবা অন্যান্য যে জিনিসগুলো আছে দোষ স্বীকার করলো না, অথবা সাক্ষ্য গ্রহণ শেষ হলো। কারণ সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পরে তারপরে মনে করেন যে দেখা গেল সে আসলে 4 থেকে 5টা চার্জ। এখন কি চার্জ বলতে অপরাধ, এখন কি তার জন্য একটার জায়গায় এখন 4টা চার্জ গঠন করবে আবার নতুন করে? না, করবে না। তাকে ওই ভিন্ন অপরাধের জন্য দণ্ডিত করা যাবে। এই যে দণ্ডিত করা যাবে, এই জিনিসটার ভ্যালিডিটি হলো এই আপনার ফৌজদারি কার্যবিধির সেকশন 237, ঠিক আছে। আর 36 কি? আপনার যখন কোনো অপরাধ সংঘটিত হয়েছে তখন আপনি মনে করতেছেন এই অপরাধটা তো সে তো এটা করছে, এটা চুরি করছে, তার তো চুরাই মালও গ্রহণ করছে, প্রতারণা থাকতে পারে, ব্রিচ অফ কন্ট্রাক্ট থাকতে পারে, আসলে করছেটা কি? হ্যাঁ, এটা তো আসলে প্রমাণ করা যাচ্ছে না, বুঝা গেছে? তখন তার এগেনস্টে কী করবে? বাদীপক্ষ যে কোনো একটা ফ্রেমিং ইস্যু হইতে হবে, চার্জ রেডি করবে, অথবা অন্য এক্ষেত্রে যদি তার যতগুলো অপরাধী বের হয় পরবর্তীতে আর চার্জ পরিবর্তন করার প্রয়োজন নাই, পরিবর্তন ছাড়াই ভিন্ন অপরাধে দণ্ড দেয়া যাবে। এখানে মূল জিনিসটা হলো মনে রাখার যে পরিবর্তন ছাড়াই ভিন্ন অপরাধে যে দণ্ড দেয়া যাবে এটা। তারপর দেখেন ফৌজদারি মামলায় কোন কোন ব্যক্তিদের যুক্তভাবে অভিযুক্ত করা যায়, এইগুলো ইতিমধ্যে আমরা পড়ে ফেলছি। একই কাজের ধারায় একই অপরাধী অথবা সেই অপরাধীর চেষ্টা করা, হ্যাঁ, তারপরে মনে করেন 12 মাসের মধ্যে একসঙ্গে অপরাধ করা, এই জিনিসগুলো সবগুলো আমরা বলছি, এটা রিডিং করবেন। এখানে দেখেন ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা আমলে নেয়ার বিধান, ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা আমলে নেয়ার বিধান। তো ম্যাজিস্ট্রেট মামলা আমলে নেবে সেকশন কত অনুযায়ী? আমি বইটই সব ক্লোজ করে দেন, আমি 3-4টা সেকশন একটু বলি, তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। দেখেন ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেয় হলো
এই ফৌজদারি কার্যবিধির মানে ক্রিমিনাল কেসের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 190 নম্বর সেকশন অনুযায়ী, তাই না? এই 190 নম্বর সেকশনে আসলে ম্যাজিস্ট্রেট কয়ভাবে নেয়, অপরাধ আমলে নেওয়ার উৎসটা কয়টা, উৎসটা মনে রাখবেন, সারা জীবনের জন্য মনে রাখতে হবে, ঠিক আছে? এটা হলো 3টা, 2টা আমরা সবাই জানি, একটা হলো সিআর আর একটা হলো জিআর, যে নালিশের ভিত্তিতে, হ্যাঁ, বেসিস অন কমপ্লেন, আর হলো জিআর, হ্যাঁ, জেনারেল রেজিস্টার, যেটা কিনা পুলিশ রিপোর্টের ভিত্তিতে, কিসের ভিত্তিতে, পুলিশ রিপোর্টের ভিত্তিতে। আর 3 নাম্বারটা হলো নিজস্ব জ্ঞান বা তথ্যের ভিত্তিতে। কার নিজস্ব জ্ঞান, আপনার আমার? নো, ম্যাজিস্ট্রেটের। কার? ম্যাজিস্ট্রেটের। কোন ম্যাজিস্ট্রেট সেটাও আপনাকে জানতে হবে। সেটা হলো মেট্রোপলিটন এরিয়ার যে 2 ম্যাজিস্ট্রেট থাকে, চিফ 2 ম্যাজিস্ট্রেট কোর্ট থাকে, সেই 2 কোর্টের ম্যাজিস্ট্রেট, যেমন সিএমএম কোর্ট, এমএম কোর্ট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কোর্ট আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কোর্ট। আর জেলা পর্যায়ে এই 2 জনের সমমান কে কে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর হলো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। কে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তবে সরকার বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটও এটা নিতে পারবে আমলে, সেই ক্ষেত্রে 2য় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়, অথবা সরকার কর্তৃক ঘোষিত অন্যান্য প্রথম শ্রেণীর কর্মকর্তাকে সেই বিশেষ ক্ষমতা দিয়ে পাঠানো হয়। এখানে আমি একজনের কথা বলি নাই, একজন ম্যাজিস্ট্রেটের, একটা কোর্টের ম্যাজিস্ট্রেটের কথা আমি বলি নাই, সেটা হলো 3য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তাহলে কি বুঝলেন? 3য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নিজস্ব জ্ঞানের ভিত্তিতে, মানে সে মনে করতেছে এটা অপরাধের ভিত্তিতে, সে এটা আমলে নিতে পারবে না, ঠিক আছে? ঠিক আছে, আমলে নিতে পারবে কিন্তু নিজস্ব জ্ঞানের ভিত্তিতে আপনার পারবে না। অপরাধ আমলে নিতে পারবে যদি কগনিজেবল হয়, আমলযোগ্য হয়, বাট নিজস্ব জ্ঞান অ্যাপ্লাই করা যেটা আছে সেটা উনি পারবে না। তাহলে নর্মালি আপনার সিআর এবং জিআর মামলা আপনার ম্যাজিস্ট্রেট আমলে নেই। আচ্ছা, এখানে দেখেন আপনার আসামির আবেদনের মামলাটা হস্তান্তর। হ্যাঁ, আসামি মনে করেন যে আবেদন করলো, কোনো ম্যাজিস্ট্রেট নিজস্ব জ্ঞানে অপরাধ আমলে নিল, আসামি আবেদন করলো যে মামলাটা দায়রা আদালতে বা অন্য কোনো ম্যাজিস্ট্রেট আদালতে হস্তান্তর করার জন্য, সেক্ষেত্রে হস্তান্তর করতে পারবে। আর দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে নেয়া, দায়রা আদালত কি সরাসরি অপরাধ আমলে নিতে পারে? না, তার সেই এখতিয়ার নাই। দায়রা আদালতে সরাসরি কোনো অপরাধ বিচারের আমলে নেয়ার এখতিয়ার কিন্তু নাই। পাঠায় কই থেকে? পাঠায় হলো ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে। সেটা ইতিমধ্যেই আমরা গত ক্লাসগুলোতে যখন কোর্ট নিয়ে পড়াইছিলাম তখন কিন্তু আমি বলছি যে খুনের মামলা যদি হয় তখন তো আর ম্যাজিস্ট্রেট কোর্টে রাখবে না, তখন কোথায় পাঠায় দিবে? দায়রাতে পাঠায় দিবে। 10 বছরের 7 বছরের উপরে তাকে দণ্ড আছে, কি বলে এটা, দণ্ডবিধি অনুযায়ী, দণ্ডবিধিতে যে অপরাধগুলো ডিফাইন করা হয়েছে, সেই ক্ষেত্রে কি এটা এখানে রাখবে? এটা এখানে রাখবে না। কিন্তু দেওয়ানি আমলে বলতে আপনার ম্যাজিস্ট্রেট কোর্ট মামলাটা নিবে। আপনি তো প্রথম যে মামলাটা করবেন সেটা তো ম্যাজিস্ট্রেট কোর্টে করবেন। ম্যাজিস্ট্রেট কোর্ট মনে করেন যে অপরাধটা আছে, সেই ক্রিমিনাল অফেন্সটা আপনার ম্যাজিস্ট্রেট কোর্ট যে 4টা আছে, হ্যাঁ, কোন ম্যাজিস্ট্রেট? বিচারিক ম্যাজিস্ট্রেট, জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারপরে হলো যে আপনার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তারপরে 2য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, 3য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তাদের ক্ষমতা আমি পড়াইছি, আগের রেকর্ডিং ক্লাসগুলো দেখবেন। আপনি নতুন মনে হয়? ও, কে যেন এরকম ফারজানা নামে একই নামে নতুন আছে, আপনি তো পুরাতন। হ্যাঁ, ফারজানা কয়েকজন হয়ে গেছে। তো আমলে নেওয়া বলতে মামলাটা আমলে নেওয়া বলতে অ্যাকসেপ্ট করা। এখন আমলে নিল কিন্তু সেটা আপনার দায়রাতে হস্তান্তর করতে পারবে, পাঠাইতে পারবে যদি সেটা তার এখতিয়ার বহির্ভূত হয়। কোন এখতিয়ার? সেটা হইতে পারে দণ্ড দেওয়ার ক্ষেত্রে, হইতে পারে আর্থিক এখতিয়ারের ক্ষেত্রে। এইবার বুঝছেন ফারজানা আপু? আচ্ছা, মামলাটি অধস্তন আদালত থেকে বিচারের জন্য
আর দায়রা আদালত যেহেতু সরাসরি মামলা নেয় না, এটা অধস্তন আদালত হয় হস্তান্তর করে, আরেকটা হলো মনে রাখবেন এটা এমসিকিউ হিসাবে বার কাউন্সিল পর্যন্ত আসে এবং আপনাদের এই ব্রড কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। সরকার নির্দেশ দিলে পারে, কি সরকার নির্দেশ দিলে। এখন মনে করেন যে রাষ্ট্রবিরোধী কোনো অপরাধ, সেটা কগনিজেবল আমরা পড়ছি দণ্ডবিধিতে 7 ধরনের অপরাধ যেগুলোর প্রস্তুতি নিলেই রাষ্ট্রবিরোধী, আরও অপরাধ আছে এরকম। এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে সরকার বা তার ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা লিখিত অভিযোগ ছাড়া আদালত অপরাধ আমলে নিতে পারবে না রাষ্ট্রবিরোধী অপরাধের ক্ষেত্রে। আচ্ছা, আর সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কি হবে? তাদের যে সরকারের পূর্ব অনুমতি নিতে হবে, তাছাড়া তাকে আপনার বিচারে আনা যাবে না। এখন আসেন এই যে আপনার আমলে নেয়া, এখানে আপনার ম্যাজিস্ট্রেট যে আপনার জবানবন্দি নেন, হ্যাঁ, এই যে আপনার তখন যে সেকশনগুলো বলছি যে ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেয়া মানে কি অ্যাকসেপ্ট করা, নালিশের ভিত্তিতে, পুলিশের রিপোর্টের ভিত্তিতে, নিজস্ব জ্ঞান বা তথ্যের ভিত্তিতে। এই 190 আর 200 নম্বর সেকশন অন্তত আপনারা যারা ক্লাসে আজকে আছেন আপনারা ঘুলাবেন না। বাট দেখবেন যে যারা কিনা আফসা পড়ে পরীক্ষা দিবে তারা দেখবেন যে দুবারা যদি বার কাউন্সিল পাশ করতে হয়, দুবারা আবার কঠিনভাবে পড়তে হচ্ছে, বুঝবে না এখানে যেতে হবে ওইখানে যেতে হবে। কারণ 190 নম্বর সেকশনটা হলো ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেয়া, আর 200 হলো ওই যে ফরিয়াদি যে কমপ্লেন করতে আসছে মানে বাদী, তার জবানবন্দিটা রেকর্ড করা। আলমগীর ভাই বলেন। এখন মনে করেন যে একটা জিনিস মনে করেন যে ভাইরাল হয়ে গেছে, অথবা একটা জিনিস মনে করেন যে সোশ্যাল মিডিয়া না, বাস্তবিকই আপনার পুলিশ রিপোর্টও আসে নাই, কোনো নালিশের ভিত্তিতে আসে নাই, তখন তিনি কি করতে পারেন? তিনি থানার তদন্তকারী কর্মকর্তাকে বলতে পারেন এই যে ব্যাপারটা নিয়ে এটার ইনভেস্টিগেশন করেন অথবা এটার ব্যাপারে দেখেন। বুঝতে পারছেন? মনে করেন পুলিশ কি করবে, যে কোনো আমলযোগ্য মামলা কিন্তু সে গ্রেপ্তার করবে, চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, ধর্ষণ, সে কিন্তু আমলযোগ্য মানুষের কাছ থেকে এজাহার পাওয়া সাপেক্ষে, এফআইআর পাওয়া সাপেক্ষে মুখে বলুক থানায় অথবা যেভাবে বলুক সে কিন্তু শুরু করার কথা। এখন মনে করেন এমন একটা জিনিস যেটা কিনা পুলিশের কাছেও আসে নাই, মানে জিআর মামলা হিসেবেও ম্যাজিস্ট্রেটের কাছে যায় নাই, আর ম্যাজিস্ট্রেটের কাছে সরাসরি সিআর মামলা হিসেবেও আসে নাই, তখন যদি ম্যাজিস্ট্রেট মনে করে তার কাছে যদি এই নিউজ থাকে, সে তখন এটা আপনার নিজে উদ্যোগে করা কগনিজেবল যে অফেন্সটা আছে। এবার বুঝতে পারছেন তো? হ্যাঁ, ওকে, হ্যাঁ, রাইট। তখন তিনি পুলিশকে বলবেন যে এই জিনিসটা দেখেন, এটা তদন্ত রিপোর্ট দেন, ওই তদন্তের ভিত্তিতে উনি তখন ব্যবস্থা নেবেন। আচ্ছা, এই যে ব্যাপারটা গেল আপনার রাষ্ট্রপতিতে কি বললাম, ফরিয়াদি। আচ্ছা, এই 200 নম্বর সেকশনে কি, 200 নম্বর সেকশন থেকে আমি 200, এখানে কত নম্বর আছে, 205 নম্বর পর্যন্ত আছে। 205 নালিশের ভিত্তিতে কোনো অপরাধ আমলে নিয়ে একজন ম্যাজিস্ট্রেট কর্তৃক কী পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমি 205 নম্বর সেকশন পর্যন্ত একদম বার কাউন্সিলের যে নোট আছে সেটা থেকে আমি আপনাদেরকে বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনেন, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন 200 নম্বর সেকশনে আপনার ফরিয়াদের জবানবন্দি গ্রহণ, কে জবানবন্দিটা করবে? 200 নম্বরে হলো আপনার নালিশের ভিত্তিতে অপরাধ আমলে নেয়ার পরে, তাহলে কি এটা সিআর মামলা, নালিশের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট শপথ করাবে কাকে? ওই যে ফরিয়াদি আছে, কমপ্লেইনেন্ট, উপস্থিত সাক্ষী যারা থাকবে তাদের জবানবন্দি গ্রহণ করবে, তাই না? আচ্ছা, এটা হলো আপনার 20 নম্বর সেকশন। সবসময় মনে রাখবেন ফরিয়াদির জবানবন্দি গ্রহণ। আমি আবার বলতেছি, যেগুলো এখন বলতেছি না এইগুলাই দেখবেন আপনাদের বার কাউন্সিলের জন্য পড়তে হবে না নতুন করে, এবং এটা আপনাদের এই ব্রড কোশ্চেনের আলোকে এই 5টা সেকশন বলতেছি। এখানে দেখেন ব্যতিক্রম কি, নালিশটা যদি কেউ লিখিতভাবে দেয় সেক্ষেত্রে কি তার জবানবন্দি দেওয়ার দরকার আছে? দরকার নাই, এটা হলো ব্যতিক্রম। এখন নালিশকারী যদি আপনার আদালতের বা সরকারি কর্মচারী হয় এবং লিখিত হয় সেক্ষেত্রে দরকার নেই। আর হলো যে আপনার জবানবন্দি যদি আগে থেকেই নেওয়া থাকে, এটা সরকার কর্তৃক যদি নির্দেশ দেওয়া থাকে, এটাকে। এখন দেখেন এখতিয়ারবিহীন ম্যাজিস্ট্রেটের পদ্ধতি 201,
এখন যথাযথ আদালতে দাখিলের জন্য সে কী করবে, ম্যাজিস্ট্রেট কী করবে, ফেরত দিবে, ফরিয়াদিকে উপযুক্ত আদালতে প্রেরণ করবে। ঠিক আছে, লিখিত নালিশ যদি হয় তাহলে যথাযথ আদালতে দাখিলের জন্য কী করবেন, ম্যাজিস্ট্রেট তাকে ফেরত দিবেন যে এটা অমুক কোর্টে। আর যদি মৌখিক হয় তাহলে ফরিয়াদিকে উপযুক্ত আদালতে প্রেরণ করবেন, সেইখানে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেবেন। আর 202 নাম্বার সেকশনে হলো পরোয়ানা ইস্যু স্থগিতকরণ। পরোয়ানা, একজন মানুষের আমি জবানবন্দি দিলাম আমলযোগ্য অপরাধ, এখন আমি ম্যাজিস্ট্রেট চাইলে তাকে আপনার ওয়ারেন্ট ইস্যু করতে পারে বা সমন ইস্যু করা। সমন নর্মালি সমন করে, ওয়ারেন্টটা একটু পরে করে। এখন দেখেন আবার কগনিজেবল যদি সেরকম হয় ডাকাতি, তো ওয়ারেন্ট তো সাথে সাথে, এই ব্যাপারগুলো সমন বা ওয়ারেন্ট তিনি চাইলে সাথে সাথে দিতে পারেন। কারণ কি, সিআর মামলাটা যখন হচ্ছে সে কিন্তু থানা হয়ে আসে নাই। থানা হয়ে যেটা আসতেছে সেটা হলো জিআর মামলা, সেটাও কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে আসতে হবে উইথিন 24 আওয়ার্স। দুইটাই ম্যাজিস্ট্রেটের কাছে আসবে। এখন কথা হলো, এটা যেহেতু সরাসরি ম্যাজিস্ট্রেটে মামলাটা দায়ের হয়েছে, তাহলে এটার কোনো পুলিশ ইনকোয়ারি নাই। এখন ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে তিনি পরোয়ানা, ম্যাজিস্ট্রেট কর্তৃক অভিযোগের সত্যতা মানে কগনিজেবল অফেন্স যদি সত্যতা মনে হয়, তাহলে তিনি পরোয়ানা জারি করে দেবেন। সেটা সমন হইতে পারে, ওয়ারেন্ট হইতে পারে। আর যদি মনে করেন না, জিনিসটা ভেরিফিকেশন করা প্রয়োজন, সেই ক্ষেত্রে তিনি পুলিশকে অর্ডার দিবেন যে এটার ইনকোয়ারি, ইনভেস্টিগেশন নির্দেশ দেবেন। বুঝতে পারছেন? তারপরে পুলিশ কি দিবে? পুলিশ দুইটা জিনিস দিবে। পুলিশ হয় চার্জ গঠন করে দিবে অথবা পুলিশ চূড়ান্ত রিপোর্ট দিবে। ঠিক আছে, পুলিশ কি করবে? চূড়ান্ত রিপোর্ট দিবে। এই ক্ষেত্রে কি হবে, তার বিরুদ্ধে আপনার সে যে আপনি এই অপরাধ করছেন কিনা, ঠিক আছে, পুলিশ চূড়ান্ত অপরাধের রিপোর্ট দিল, তাহলে আপনি এই অপরাধ করছেন কিনা, তখন তো সে বলবে না আমি এই অপরাধ করি নাই। তখন তিনি কি করবেন? নারাজি পিটিশন দিবেন। কে? ওই যে ব্যক্তি যে বলছে না আমি অপরাধ করি নাই, সে নারাজি পিটিশন দিলেন। এখন নারাজি মনে করেন আদালত প্রত্যাখ্যান করে দিল। প্রত্যাখ্যান করলে তিনি তখন কি করবেন? রিভিশন করবেন জজ আদালতে। তার রিভিশন যদি জজ আদালতে করেন, তাহলে মামলাটা কি হবে? মামলাটা নতুন করে আবার নালিশি মামলা হবে। এটা হলো আপনার 202 এর ভাষ্য। আপনারা একবার যারা শুনছেন আরেকবার শুনবেন রেকর্ডিংটা। আবার কি করতে পারেন? ম্যাজিস্ট্রেট নালিশটা কিন্তু খারিজ করে দিতে পারেন। তাহলে দেখেন 200 ধারায় জবানবন্দি নিল, ঠিক আছে, কার জবানবন্দি? ফরিয়াদি যিনি আছেন তার জবানবন্দি নিল। তারপরে 202 ধারায়, ঠিক আছে, 202 ধারায় তদন্ত বা অনুসন্ধানের জন্য দিল, পরোয়ানা স্থগিত করে। তারপরে তিনি যদি দেখেন মামলা চালানোর মতো যথেষ্ট ভিত্তি নেই, সেক্ষেত্রে ওই নালিশটা খারিজ করে দেবেন। ওই প্রথমে ক্লাসের শুরুতে যে জিনিসটা পড়েছিলাম। এখন তিনি যদি মনে করেন অপরাধ নেয়ার মতো যথেষ্ট কারণ আছে 204 নম্বর সেকশন অনুযায়ী, সেই ক্ষেত্রে তিনি ওয়ারেন্ট বা সমন জারি করতে পারবে। ঠিক আছে, তার সমন মামলা এবং ওয়ারেন্ট মামলা দুইটা ভাগ আছে। এটা ভাগটা কোথায় বুঝবেন? ভাগটা বুঝবেন হলো ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় যে তফসিল আছে সেটা পিছনে দেয়া আছে। সেই তফসিল অনুযায়ী আপনার বলা আছে কোন মামলার ক্ষেত্রে আপনার কোনটা আমলযোগ্য, কোনটা অআমলযোগ্য, কোনটার ক্ষেত্রে ওয়ারেন্ট ইস্যু করবে, কোনটার ক্ষেত্রে সমন ইস্যু করবে, মানে কোনটা করবে। তখন যদি ওয়ারেন্ট হয়, ওয়ারেন্ট মামলায় তিনি ওয়ারেন্টও ইস্যু করতে পারেন, সমনও ইস্যু করতে পারেন, যেখানে বলা আছে ওয়ারেন্টের কথা। ওয়ারেন্ট মানে কি? গ্রেপ্তার। আচ্ছা, আর সমন মামলায় তিনি সমন জারি করবেন। ঠিক আছে, আর এই ক্ষেত্রে কি করবে? যে ফরিয়াদি আছে, মানে দেওয়ানির ভাষায় বাদী আর এখানে ফরিয়াদি, সে সাক্ষীর তালিকা দিতে হবে তাকে। আর হলো এই যে ওয়ারেন্ট যে পাঠাবে, সমন যে পাঠাবে, সেটার ফিটা দিতে হবে। সেটার ফি যদি না দেয়, এই মামলাটা খারিজ হয়ে যাবে। আচ্ছা, এখন সমন জারি করা মামলায় ম্যাজিস্ট্রেট আসামিকে যুক্তিসঙ্গত কারণে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে পারে।
ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে পারে। তাহলে জিনিসটা কি? ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি। সেটা বলা আছে কোথায়? সেটা বলা আছে 205 নম্বর সেকশনটা একটু বড়, এখানে সাব সেকশন আছে এ বি সি ডি, এতগুলো দরকার নাই। সি নাম্বার সেকশন 505-এর সি আর ডিটা বলি, দায়রা আদালতে মামলা প্রেরণ। মানে কোনো অপরাধ শুধুমাত্র দায়রা আদালত কর্তৃক বিচার্য যদি হয়ে থাকে, ম্যাজিস্ট্রেট মামলাটার রেকর্ড সহ, কার রেকর্ড? ওই যে ফরিয়াদির যে রেকর্ড নিয়েছিল, মানে যে কমপ্লেন করছে, সিআর মামলাটা যে দায়ের করছে, তার রেকর্ড সহ তিনি দায়রা আদালতে পাঠিয়ে দিবেন। এগুলো আপনারা জানেন, আমি বলছি যে দায়রা আদালতে কয়জন আছেন? যুগ্ম দায়রা, তারপর অতিরিক্ত দায়রা, আর হলো দায়রা জজ। তাহলে যুগ্ম দায়রার ক্ষমতা 10 বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার, তাই না? তারপরে কি আছে আপনার অতিরিক্ত দায়রা এবং দায়রা জজ, তারা কি যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতা রাখেন। এই যে যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতা রাখেন, অপরাধটা যদি হয় নরহত্যা বা মার্ডার, সেই ক্ষেত্রে এই জিনিসটাই বলছে যে কোনো অপরাধটা ওই দণ্ডবিধি অনুযায়ী যখন দেখা যাবে, শুধুমাত্র দায়রা আদালত কর্তৃক বিচার্য যদি হয়, ম্যাজিস্ট্রেট মামলাটা কি করবেন? রেকর্ড সহ দায়রা আদালতে প্রেরণ করে দিবেন। ঠিক আছে? আর কাকে নোটিশ দিবে? নোটিশ দিবে হলো পাবলিক প্রসিকিউটরকে নোটিশ দিবে। কারণ কি? যেহেতু এই ফৌজদারি মামলাটা, এটা খুন অথবা মনে করেন যে 10 বছরে কি আছে, গৃহ অপথে যদি চুরি করে, তখন গিয়ে 10 বছর চুরি করতে গিয়ে আপনার চুরির অপথে চুরি প্লাস ওই চুরিটা যদি হয় হত্যা ঘটানোর প্ল্যানিংয়ে, তখন গিয়ে 10 বছরের কারাদণ্ড হইতে পারে। নর্মালি চুরির দণ্ড কয় বছর? 3 বছর। তো এই যে ব্যাপারটা আছে, ওই রকম যদি কিছু হয়, আর এই চুরি থেকে রক্ষা করাটা যেহেতু রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র তখন ওই যে জেলা পর্যায়ে যে পাবলিক প্রসিকিউটর আছে তাকে নোটিশ দিবে যে এই জিনিসটা দেখার জন্য বাদীর পক্ষে। হ্যাঁ, এখন দেখেন, একই অপরাধ নিয়ে নালিশি মামলা এবং পুলিশ তদন্ত চলমান থাকলে, ঠিক আছে, নালিশি মামলা এবং পুলিশ ম্যাজিস্ট্রেট নালিশি মামলার কার্যক্রম স্থগিত রাখবেন। ঠিক আছে? নালিশি মামলার কার্যক্রমটা ম্যাজিস্ট্রেট কী করবেন? সিআর মামলা আর কি, যেটা স্থগিত রাইখা পুলিশকে রিপোর্ট তলব করবেন। মানে পুলিশের কাছে যে রিপোর্টটা দেন, ঠিক আছে? পুলিশ যদি 2 ধরনের রিপোর্ট দেয়, এই যে বারবার আপনাদেরকে আমি বলি, একটু জোর দিয়ে বলি, পুলিশ কিন্তু 2 ধরনের রিপোর্ট দেয়। কেন বলি জানেন? কারণ এইটাই আপনার সারা জীবন লাগবে। একটা হলো দেয় চার্জশিট, আর একটা দেয় ফাইনাল রিপোর্ট। হ্যাঁ, পুলিশ যদি এখন চার্জশিট দেয়, সেই ক্ষেত্রে আপনার মামলাটা কি হবে? জিআর মামলা হিসাবে একত্রে চলবে, যেহেতু পুলিশ তদন্তে এটা জিআর মামলা ছিল এবং কমপ্লেইনও ছিল। এখন দেখেন, পুলিশ ফাইনাল রিপোর্ট দিলে স্থগিত রাখা নালিশি মামলার কার্যক্রম পুনরায় শুরু হবে। ফাইনাল রিপোর্ট কখন দেয়? ফাইনাল রিপোর্টটা দেয় যাদের নামে অভিযোগ ছিল তারা আসলে এটার সঙ্গে জড়িত না, তাদেরকে অব্যাহতি দিয়ে ফাইনাল রিপোর্টটা দেয়। আর চার্জশিট মানে হলো অভিযুক্ত গঠন করে দেওয়া, অভিযোগ গঠন করে দেওয়া। এখানে হলো একই অপরাধের জন্য নালিশি এবং পুলিশি তদন্ত, নালিশি মামলা এবং পুলিশি তদন্ত কার্যক্রম যদি একই সাথে চলতে থাকে, তখন ম্যাজিস্ট্রেট শুড বি ডিসাইডেড দ্যাট, ম্যাজিস্ট্রেটকে আপনার ডিসাইড করতে হবে যে তখন তিনি কি ডিসাইড করবে, সেটা এখানে আইনে বলা আছে। তিনি নালিশি মামলার কার্যক্রমটা স্টপ করে পুলিশের রিপোর্টটা তিনি তলব করবেন, এবং সেটা আপনার উভয় মামলা ক্ষেত্রেই আপনার কি হবে, তখন সেটা জিআর মামলা হিসাবে চলবে। এবং জিআর মামলা যখন হবে, তখন পুলিশ হয় চার্জশিট দিবে, না হলে ফাইনাল রিপোর্ট দিবে। মানে হয় যে বিবাদী আছে তাকে অপরাধী হিসেবে গণ্য করে চার্জশিট দেবে, অথবা অপরাধের এলিমেন্ট যদি না পাওয়া যায়, সেই ক্ষেত্রে কি করবে? ফাইনাল রিপোর্ট। ঠিক আছে? কারণ কি, আপনারা পুলিশ রিপোর্টের সেকশন কত ছিল? 173 নম্বর সেকশনে আমি বলছিলাম যে তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা যিনি আছেন, কর্মকর্তা কর্তৃক আদালতে দাখিলকৃত যে প্রতিবেদনটা দিবে, প্রতিবেদনটা 2 ধরনের, একটা হলো চার্জশিট আর একটা হলো ফাইনাল রিপোর্ট। একটা হলো চার্জশিট আর একটা হলো ফাইনাল রিপোর্ট। আসামের বিরুদ্ধে যদি প্রাথমিক সত্যতা পায়, সেই ক্ষেত্রে দিবে চার্জশিট,
আর অভিযোগের সত্যতা না পাওয়া গেলে দিবে ফাইনাল রিপোর্ট। এই ফাইনাল রিপোর্টটা 5 ধরনের হয়, সেটাও আমি বলছিলাম, আপনারা আগের রেকর্ডটা দেখবেন, ঠিক আছে। আর যদি ম্যাজিস্ট্রেট মনে করে যে না অধিকতর তদন্তের প্রয়োজন, তখন সেটাকে বলে ফার্দার ইনভেস্টিগেশন। সেটাকে কি বলে? ফার্দার ইনভেস্টিগেশন। এই ফার্দার ইনভেস্টিগেশনটা ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া পুলিশ চাইলে অধিকতর তদন্ত করতে পারে এবং সেটা সম্পূরক চার্জশিট হিসাবে দিতে পারবে। এখন চূড়ান্ত রিপোর্টের বিরুদ্ধে বাদীর যদি আপত্তি থাকে, নারাজি যদি প্রত্যাখ্যান হয়, হ্যাঁ, ম্যাজিস্ট্রেট তখন বলল যে চূড়ান্ত রিপোর্টের বিরুদ্ধে বাদীর আপত্তি কেন থাকবে? কারণ ওই যে আমি বলছি চূড়ান্ত রিপোর্ট কখন দেয়? বিবাদী যে আছে, মানে হলো যে কিনা অ্যাকিউজড, এখানে হবে অ্যাকিউজড, ঠিক আছে। অ্যাকিউজ যিনি আছে তার সত্যতা পাওয়া গেল না, পুলিশ টাকা খাওয়াই ফেললো, টাকা খাওয়াই কী করলো? অভিযোগের সত্যতা নাই, ফাইনাল রিপোর্ট দিয়ে দিল, মানে চার্জশিট গঠন করলো না। সাপোজ আমি নেগেটিভভাবে ধরলাম, নর্মালি এই জিনিসটা হয়। সো তখন যে বাদী আছে, মানে কি কমপ্লেনেন্ট, কি ফরিয়াদি যিনি আছেন, তিনি তখন কি করবেন? তিনি ওই যে নারাজি বলছে, নারাজি পিটিশনটা কে কর্তৃক দেওয়া হয়? বিবাদী কর্তৃক। ওই নারাজি পিটিশনটা, হ্যাঁ, বাদীর যে আপত্তি আছে সেটা মনে করেন আপনার ফাইনাল রিপোর্টে বাদীর নাম নাই, তখন ফরিয়াদি যিনি আছেন, বিবাদী যিনি আছেন, তিনি তার প্রতিকারটা কি এটা মনে রাখবেন। তার প্রতিকারটা হলো তিনি হয় এটা যে আপনার কোর্টে পুলিশ ওই বিবাদীকে ফাইনাল রিপোর্ট হিসেবে দিচ্ছে, অভিযুক্ত করে নাই, সেই কোর্টে তিনি রিভিশন মানে আইনিভাবে খতায়া দেখার জন্য, অথবা তিনি কি করবেন? নতুন করে নালিশি মামলা করবেন ওই ব্যক্তির নাম। বুঝতে পারছেন? তো এই 173টা আবার বললাম, কারণ এই 173, 190 আর 200 দেখবেন যে এই তিনটার ভিতরে খালি ঘুরতেছেন, ঠিক আছে। আচ্ছা, আজকে আসলে এই কোশ্চেনগুলো একটু ডিপে বলতে গিয়ে আপনাদের এই দেখেন, হ্যাঁ হ্যাঁ শিওর, হুম 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 নারাজে পিটিশনটা তো আপনার হ্যাঁ আপনার এই কনফিউশনটা ঠিক আছে। নারাজি পিটিশন যেটা আছে, হ্যাঁ, নারাজি পিটিশন হলো যে নারাজি পিটিশন, এটা বাদীও দিতে পারে, বিবাদীও দিতে পারে। এখন বাদী কি বলবে? বাদী চূড়ান্ত রিপোর্টের বিরুদ্ধে নারাজি দিবে, যে পুলিশ যে চূড়ান্ত রিপোর্টটা দিছে আমার কাছে মনে হচ্ছে এটা বায়াসড হয়েছে, অথবা তার কোর্টের যে অ্যাডভোকেট আছে তখন তিনি বলেন মাই লর্ড ইটস মে বি বায়াসড, কারণ এইখানে অবশ্যই তার সম্পৃক্ততা আছে এই এভিডেন্স সহ, তখন তিনি বলবেন, হ্যাঁ, তখন বাদী পক্ষ থেকে এই নারাজি পিটিশন এই নারাজি পিটিশনটা তখন কোর্ট কি করলো? প্রত্যাখ্যান করে দিল পুলিশের ওই ফাইনাল রিপোর্টের উপরে বেসিস করে, যেহেতু আপনার চার্জশিট হইল না। তখন কি হবে? তখন বাদীর কাজ হবে রিভিশন করবে। রিভিশন কি করে? সেম কোর্টে করে, তাই না? সেম জজ সেটা আবার রিভিশন করবে, হ্যাঁ, অথবা রিভিশন চাইলে আপনার সেম কোর্টে, হ্যাঁ, তখন কি করবে? সেটাও যদি না হয় অথবা রিভিশন যদি না করে, নতুন করে নালিশি মামলা করবে। আচ্ছা, এক্সিলেন্ট, গুড কোশ্চেন। এই ধরনের কোশ্চেন আলমগীর ভাই করবেন, তাহলে দেখা যায় যে আমি যদি ইনস্ট্যান্ট নাও জানি, আমি প্রয়োজনে যাই না বলবো, কিন্তু আমার জানা হবে জিনিসগুলো। আচ্ছা, তারপরে দেখেন অপরাধ শিকার কনফিউশন যে আছে, কনফিউশন 23 সালে আসছে, কনফিউশন আসার কম, তারপরেও এই কনফিউশন নিয়ে সাক্ষ্য আইনে 17 নম্বর সেকশন থেকে 24 নম্বর সেকশন পর্যন্ত আছে, ওইখানে সাক্ষ্য আইনে আমি পড়াবো, ঠিক আছে। কনফিউশনটা যেহেতু 23 আসছে, ইম্পর্টেন্ট যেহেতু কম। আচ্ছা, আজকে দেখেন আপনাদের সময় 11:30 অলমোস্ট বেজে গেছে। তো আপনাদের যে কাজটা করবেন, আপনাদের আমি এই যে সহজ জিনিসটা পড়া দিলাম, এই জিনিসগুলো আপনাদেরকে আমি 2টা কোশ্চেন পড়া দিই, তাহলে আপনারা যদি 2টা কোশ্চেন পড়ে রাখেন তাহলে নেক্সট ক্লাসে আমার এটা শেষ করতে সুবিধা হবে।
হ্যাঁ, নেক্সট ক্লাসে শেষ করতে সুবিধা হবে। কোশ্চেনগুলো রুনি আপু আছেন অথবা রোজা আপু আছেন? আচ্ছা, রুনি আপু আছে। এই কোশ্চেনগুলো লিখে দিবেন, এটা অবশ্যই সবাই আগামী ক্লাসে পড়ে আসবেন। আগামীকালকে তো বার কাউন্সিলের ক্লাস। আচ্ছা, আপনারা সাজেশন অনুযায়ী দেখবেন এগুলো আছে। গ্রেফতার কাকে বলে, গ্রেফতারি পরোয়ানা কাকে বলে, গ্রেফতার কাকে বলে, গ্রেফতারি পরোয়ানা কাকে বলে, গ্রেফতারি পরোয়ানা ছাড়া একজন পুলিশ অফিসার কখন কোন ব্যক্তিকে গ্রেফতার করতে পারেন, গ্রেফতারি পরোয়ানা ছাড়া। তারপর হলো পুলিশ অফিসার কর্তৃক যাকে গ্রেফতার করা হবে সেই ব্যক্তি যে স্থানে প্রবেশ করে সে স্থানে তল্লাশির পদ্ধতিটা কি, এফআইআর মামলায় সংবাদদাতা কি আপিল করতে পারে কিনা, ক্রোক কিভাবে ঘোষণা করা হয়, ঠিক আছে, সম্পত্তি ক্রোক আমরা জানি না যে সমন দেয়, তারপর ওয়ারেন্ট দেয়, তারপর কি করে, তারপরে মনে করেন তার নামে হুলিয়া জারি করে, তারপরে হলো ক্রোকে আসে। সো এই জিনিসগুলো যেহেতু বেসিক জানেন, এই জিনিসগুলো দেখবেন। পলাতক ঘোষিত আসামির সম্পত্তি ক্রুকবদ্ধ হলে তা পুনরুদ্ধারের পদ্ধতি কি, ইতিমধ্যেই আমি সেকশানে বলছি কিন্তু। সো এটা ইজি আছে, এটা দেখবেন, এটা একটা ব্রড কোশ্চেন। তারপরে দেখেন আপিল, হ্যাঁ এইটা পড়বেন আর এই আপিলটা পড়বেন, ঠিক আছে। আপিল থেকে আপনার আপিল রিভিশন, এই আপিল রিভিশন মিলে একটা কোশ্চেন হওয়ার সম্ভাবনা খুব বেশি, ঠিক আছে, যে আপিল কাকে বলে, ঠিক আছে। এখানে দেখেন আপিল কাকে বলে বিভিন্নভাবে ঘুরাই আসে। আপিলের অধিকার আইন কর্তৃক সৃষ্ট, ব্যাখ্যা করো, আপিলের সংজ্ঞা মারবেন, ঠিক আছে। তারপরে দেখেন কিভাবে আদালতে আপিল দায়ের করা হয়, হ্যাঁ এই জিনিসটা গেল। তারপরে হলো যে রিভিশন এবং আপিলের ভিতরে পার্থক্য, কারণ রিভিশন এবং আপিলটা যুগ্মভাবে একটা ব্রড কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে। ফৌজদারি আদালতে যে সকল দণ্ড আপিলযোগ্য না, হ্যাঁ আপিল করার নাই, আপিল না থাকলে হয় রিভিশন অপশন থাকে, ঠিক আছে। এই জিনিসগুলো দেখবেন। খালাসের বিরুদ্ধে আপিল কি, অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল মানে হলো বাদী যে দণ্ড বিবাদীর উপরে চাইছিল, কোর্ট কী করলো, তাকে সবচেয়ে ছোট দণ্ডটা দিল, ওটার এগেনস্টে আপনার যিনি বাদী না ফরিয়াদি হবে, ফরিয়াদি যে আপিল করবে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিভিশনাল এখতিয়ারে কী কী ক্ষমতা প্রয়োগ করতে পারে, বা রিভিশন, হ্যাঁ রিভিশনাল এখতিয়ার, রিভিশনাল এখতিয়ার মানে কি, যে আপনার যখন রিভিশন করবে সেক্ষেত্রে তিনি কি কি ক্ষমতা প্রয়োগ করতে পারে, আমরা জানি তিনি চাইতে পারে, হ্যাঁ আচ্ছা নিম্ন আদালতের কাছ থেকে। তো এই জিনিসটা দেখবেন। দায়রা আদালতে রিভিশনের এখতিয়ার, হাইকোর্ট বিভাগ ও দায়রা আদালতে ফৌজদারি রিভিশন এখতিয়ার, হ্যাঁ এই হলো আপনার এই জিনিসগুলো নেক্সট ক্লাসে অবশ্যই পড়ে থাকবেন। আর বাকি পুলিশি তদন্ত নিয়ে আমি একটা কোশ্চেন আপনাকে বলবো, হ্যাঁ চার্জ বেল থেকে কোশ্চেন আসছে, তেইশের দরকার নেই। আর পুলিশি তদন্ত, এই তিনটা কোশ্চেন কালকে নেক্সট ক্লাসে পড়ায়া শেষ করব, তারপর আপনাদের এক্সাম নেব, হ্যাঁ। সো আপনাদের এই হলো দুইটা কোশ্চেন পড়া। দুইটা কোশ্চেন বলতে এখানে আপিল এবং রিভিউ নিয়ে একটা কোশ্চেন, আর একটা কোশ্চেন কি প্রথমে যেটা বললাম গ্রেফতার নিয়ে একটা ব্রড কোশ্চেন। তো টুডে আপ টু দিস, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন, ফিল ফ্রি টু আস্ক মি, মানে হলো আপনার কোনো কোশ্চেন থাকলে, হ্যাঁ বলেন। আপনাদের ফর্ম ফিল আপ আপনাদেরটা আগে দিচ্ছে নাকি ওদেরটা আগে দিচ্ছে? আপনাদের ফর্ম ফিল আপ আগে হয়েছে না? আপনাদের ফর্ম ফিল আপের নোটিশটা আগে দিছে নাকি প্রিলিমিনারি এই যে 2 সেশন একসাথে হবে ওদেরটা আগে দিছে? হ্যাঁ হ্যাঁ 3 দিন আগে, রাইট। আচ্ছা, তো আপনাদেরটা যেহেতু আগে দিচ্ছে, দেখেন সিস্টেম অনুযায়ী ওদের 25-এর পরীক্ষাটা হওয়ার পরে কিন্তু আপনাদের 24-এরটা হওয়ার কথা, হ্যাঁ যেহেতু আপনাদের ফর্ম ফিল আপটা আগে দিছে, এটা মানে এমন হওয়ার কোনো সুযোগ হইতেও পারে আর কি, এই জন্য আমি একটা সম্ভাব্য লিখছি, হবেই এরকম না, ঠিক আছে। দেখা যাক ন্যাশনাল ইউনিভার্সিটি কী ডিসিশন নেয়। আমরা চেষ্টা করব যে সেপ্টেম্বরের মধ্যেই যেন আমরা সব শেষ করে ফেলতে পারি, ঠিক আছে। ওইভাবে সবাই মেন্টালি প্রিপারেশন রাখেন, কারণ কঠিন যেগুলো এক্সপ্লেনেশন করার মতো ওইগুলো আমরা শেষ করছি। এই যে এটা যদি শেষ করে ফেলি পরের ক্লাসে, তাহলে
আপনার এই ফৌজদারি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধি, দণ্ডবিধি, আর কঠিনের মধ্যে সবচেয়ে কঠিন সবাই যেটা মনে করে, যদিও আমি ওই সাবজেক্টে সবচেয়ে ভালো পাইছি, সাক্ষ্য আইন। কারণ সাক্ষ্য আইনের পেঁচানো পেঁচানো কোশ্চেন বেশি থাকে, আর ওই ফৌজদারি। সো ওই সাক্ষ্য আইনটা মোটামুটি যদি বুঝাই ফেলতে পারি, আমি অনেকটা কনফিডেন্ট আপনাদের সাক্ষ্য আইনটা আমি ভালো বুঝাইতে পারবো। কারণ আমার সর্বোচ্চ মার্কস 67 সাক্ষ্য আইনে, আপনারা মনে হয় দেখছেন। সো সাক্ষ্য আইনটা আমি এমনভাবে পড়ছি যে সব ধারা অলমোস্ট আমার মুখস্থ। এবং মুখস্থ বলতে এমন না যে না বুঝা, মানে এক কোনটার সঙ্গে কোনটা রিলেটেড, দেওয়ানির সঙ্গে কোনগুলো রিলেটেড, ফৌজদারির সঙ্গে কোনগুলো রিলেটেড, তদন্তের সঙ্গে কোনগুলো রিলেটেড, এক্সপার্ট কোনগুলো। আপনারা যারা বার কাউন্সিল ফ্রি ব্যাচে ক্লাস করতেছেন অথবা পেইড ব্যাচে করতেছেন তারা অবশ্যই জানেন যে ওইখানে সাক্ষ্য আইন পড়াচ্ছি। সো আগামীকালকে সাক্ষ্য আইনের উপরে কিন্তু বার কাউন্সিলের ক্লাস আছে, তাই না? সো ওই ক্লাসটাতেও আপনারা থাকার চেষ্টা করেন। তাহলে কি হবে? তাহলে হবে আপনার সাক্ষ্য আইন সম্পর্কে আপনার বেসিক ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে টুডে আপ টু দিস। আর কার কোনো কোশ্চেন আছে? ত্রিনা আপু, আপনি দেরিতে আজকে জয়েন করছেন? ওকে, বলেন। আমি কিন্তু আপনারা হয়তো মনে করেন যে আমি আপনাদের কারো কোনো কিছু খেয়াল করি না, কিন্তু আমি আমার যারা রেগুলার পেইড ব্যাচের স্টুডেন্ট, আমি সবার একদম পুঙ্খানুপুঙ্খ আমি সব কিছু আমি মনিটরিং করি, খেয়াল করি। স্পেশালি আমার লিস্টে থাকলে তো কথাই নেই, মানে এমন না যে খুঁজা মানে সামনে যে পড়ে আমি দেখি সব কিছুই, আমার ভাল লাগে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা আছে সেটা আপনার সরকার কর্তৃক যতটুকু দেওয়া হয় সেটাই। মোবাইল কোর্ট পরিচালনা নিয়ে আপনার কোনো কোশ্চেন কিন্তু আসবে না। আপনার আসবে কি, নির্বাহী আপনার যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো আমি ক্লাসে বলে ফেলতেছি যে 145 নাম্বার সেকশানে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির 145 নাম্বার সেকশন অনুযায়ী কী করে, যে কোনো জায়গায় দাঙ্গা হাঙ্গামা রোধ করার জন্য একটা মুসলেখা নেয়, যেটা কিনা মূল আইনের মতো কাজ করে। ওইটা একটা কোশ্চেনে চলে গেছে যে ফৌজদারি কার্যবিধি কি শুধুমাত্র পদ্ধতিগত আইন, ওইটার সঙ্গে এগুলো রিলেটেড। আবার এইখানে মনে করেন যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে তাকে যতটুকু এম্পাওয়ারমেন্ট দেওয়া হয় ততটুকুই তিনি করতে পারেন। তাকে যদি বলা হয় আপনি 10 বছরের কারাদণ্ড দিতে পারবেন অমুক অপরাধের জন্য, সে কিন্তু সেটা দিতে পারবে, বাট এটা হ্যান্ড ওভার কার কাছে করতে হবে? ফাইনালি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছেই করতে হবে। এগুলো নিয়ে বিস্তারিত ইনশাল্লাহ সামনে কোশ্চেন আছে অথবা আলোচনা করব, ঠিক আছে? তবে এটা নিয়ে পাজেল হওয়ার কিছু নাই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট মানে বিসিএস প্রশাসন থেকে যে আছে, ইউএনও যে কাজগুলো করে অথবা জেলা ম্যাজিস্ট্রেট যে কাজগুলো করে, এটা নিয়ে এত পাজেল হওয়ার কিছু নেই। আপনার বিচারিক ম্যাজিস্ট্রেট আছে, তাদের সম্পর্কে আপনি ক্লিয়ার কনসেপ্ট নেন, কারণ তারা আপনাদের সঙ্গে ওতপ্রোতভাবে রিলেটেড। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমি আজকে এখানে বিদায় নেই। শামিমা আপু, আলমগীর ভাই, ফারহানা আপু, বুঝতে পারছেন তো? হ্যাঁ অবশ্যই। ফারজানা আপু, বুঝতে পারছেন? আচ্ছা, ত্রিনা আপু তো বুঝতে পারছে। জয়চন্দ্র ভাই, রুনি আপু, আপনার রেসপন্স কিন্তু কমে যাচ্ছে দিন দিন, আমি খেয়াল করতেছি। এরকম হলে চলবে না, ঠিক আছে? রোমা আপু, প্রিয়া আপু, ওটা শর্ট আমি বলে দেব শর্টটা কিভাবে হবে। হ্যাঁ, নেক্সট ক্লাসে মনে করেন ওটা শর্ট বলতে স্পেসিফিক কিছু টার্ম আছে যে আপনি হয়তোবা যে কোনো এক পাশ থেকে আপনাকে 6টা দেখতে হবে অথবা 4টা দেখতে হবে অথবা 5টা দেখতে হবে, সেক্ষেত্রে আপনি 3টা পাইতে পারেন। এরকম কিছু ক্রাইটেরিয়া আমি আপনাদেরকে সেট করে দেব। বাট শুরুতে তো সবগুলো একটু রিডিং হলেও পড়েন। আল্লাহ না করে কোশ্চেন এমন জায়গা থেকে এমনভাবে আসলো আপনি কিছুই অ্যান্সার করতে পারলেন না। হ্যাঁ,
এটা এখন না, এটা পরীক্ষার মিনিমাম 2-3 সপ্তাহ আগে, মানে আগামী মাসের মাঝামাঝি আমি এটা সেট করে দেব, যে বলে দেব যে কোন 3টা প্রশ্ন পড়লে 3টাই পাবেন। হ্যাঁ, আপাতত যেগুলো আছে এগুলো অন্তত রিড আউট হইলেও আপনাকে পড়েন, ঠিক আছে? হ্যাঁ, প্রিয়া আপু বলতেছিলেন এতক্ষণ। আচ্ছা, আপনি বুঝছেন তো আজকে পড়া, বুঝতে পারছেন? হ্যাঁ, খুব ছোট। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিংটা শুনবেন, না বুঝলে অবশ্যই গ্রুপে নক দিবেন, আমাকে পার্সোনালি আপনারা নক দিবেন। হ্যাঁ, তান্নি আপু আজকের ক্লাস বুঝতে পারছেন আপনি? হ্যাঁ হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ও, যেটুকু জানি ঠিক আছে, ওকে, তাহলে টুডে আপ টু দিস, টেক কেয়ার, গুড নাইট, শুভরাত্রি সবার জন্য, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম আপু, ওয়ালাইকুম আসসালাম।